নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। তো আমি উষা, আপনারা শুনছেন আমার গল্প কাহিনী। আজকের গল্পটি হলো সোহাগীর সংসার। কলমে উষা, কণ্ঠে আমি উষা। সোহাগী সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা। শাশুড়ি বললেন, এই বাড়িতে বউ হয়ে থাকতে চাইলে একটা শর্ত মানতে হবে। সোহাগী শান্ত গলায় জিজ্ঞাসা করল, কি শর্ত মা? তিনি বললেন, আজ থেকে আমার ছেলের স্মৃতিতে যে সিঁদুরের সম্মান, সেই সম্মান রাখতে হলে নিজের সম্মান, অহংকার আর সব অভিযোগ ভুলে এই সংসারকে আগলে রাখতে হবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই সোহাগীর স্বামী এগিয়ে এসে বলল, শর্ত যদি হয় শুধু সোহাগীর জন্য নয়, তাহলে আমি মানব না। সংসার দুজনে, তাই শর্ত দুজনেরই হবে। স্বামীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সোহাগীর চোখের জল মুছে বলল, আমি সংসার ভাঙতে আসিনি, আমি শুধু ভালোবাসা আর সম্মান চাই। শ্বশুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে এই বাড়িতে কাউকে অপমান করা হবে না। সংসার টিকে থাকে বিশ্বাসে নয়, বিশ্বাসে শর্তে নয়। শাশুড়ির চোখে অনুশোচনার জল এসে গেল। তিনি সোহাগীর মাথায় হাত রেখে বললেন, আমাকে ক্ষমা করে দে মা। সোহাগী তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই এক অচেনা মহিলা এসে বললেন, এই বাড়ির ছেলের সঙ্গে আমার অতীতের একটা সম্পর্ক আছে। আজ সেই সত্যটা জানতে এসেছি। মুহূর্তের মধ্যে আবার সবাই উত্তেজনা নেমে এলো। সোহাগীর নতুন সংসারে কি সুখ আর আবার ভেঙে যাবে? দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে সবাই হতবাক। তিনি ধীরে ধীরে ঘরে ঢুকে বললেন, ভয় পাবেন না, আমি কারোর সংসার ভাঙতে আসিনি, আমি শুধু একটি সত্য জানতে এসেছি। সোহাগীর স্বামী অবাক হয়ে বলল, মেঘলা, তুমি এখানে? মেঘলা মৃদু হেসে বলল, হ্যাঁ, অনেক বছর আগে আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু ভাগ্য আমাদের আলাদা করে দিয়েছে। তারপর আমি নিজের জীবন নিয়ে এগিয়ে গেছি। ঘরের সবাই নিঃশব্দ। মেঘলা ব্যাগ থেকে একটি পুরনো খাম বের করে বলল, এগুলো তোমার লেখা চিঠি। আজ এগুলো ফিরিয়ে দিতে এসেছি, কারণ অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না। সোহাগীর বুক কেঁপে উঠল, কিন্তু সে চুপচাপ সব শুনতে লাগলো। মেঘলা সোহাগীর দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভাগ্যবতী, ও একজন ভালো মানুষ, ওকে কখনো ভুল বোঝো না। সোহাগীর স্বামী ধীর কণ্ঠে বলল, আমার বর্তমান আর ভবিষ্যৎ সবই সোহাগী। অতীত শুধু একটা স্মৃতি, তার বেশি কিছুই নয়। এই কথা শুনে সোহাগীর চোখে জল চলে এলো। মেঘলা বিদায় নেওয়ার আগে বলল, তোমাদের সংসার যেন সবসময় সুখে থাকে, এটাই আমার প্রার্থনা। মেঘলা চলে যেতেই শাশুড়ি সোহাগীর হাত ধরে বললেন, মা, আজ বুঝলাম বিশ্বাসী সংসারের সবচেয়ে বড় শক্তি। সোহাগী মুচকি হেসে স্বামীর দিকে তাকালো। মনে হলো সব ঝড় যেন কেটে গেছে। কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল।
ফোন ধরতেই ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। হাসপাতাল থেকে বলছি, আপনার বাবা অবস্থা খুবই সংকটজনক, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। সোহাগীর মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। হাসপাতাল থেকে ফোন আসতেই সোহাগী হাত কাঁপতে শুরু করল। বাবা, কথাটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। স্বামী এক মুহূর্ত দেরি না করে বলল, চলো এখনই হাসপাতালে যাই। পুরো পরিবার দ্রুত হাসপাতালে পৌঁছল। দেখলো সোহাগীর বাবা আইসিইউতে ভর্তি। ডাক্তার জানালেন অবস্থা আকাঙ্ক্ষাজনক। সোহাগীর বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি এসেছি, তুমি চোখ খোলো। ধীরে ধীরে বাবা চোখ খুললেন। খুবই দুর্বল কণ্ঠে বললেন, মা, আমি জানি আমার সময় খুব বেশি নেই, কিন্তু যাওয়ার আগে একটাই কথা বলে যেতে চাই। সবাই নীরবে দাঁড়িয়ে রইল। বাবা সোহাগীর স্বামীর হাত নিজের হাত নিয়ে বললেন, আজ থেকে আমার মেয়ে তোমার কাছে আমানত। ও অনেক কষ্ট পেয়েছে, কখনো ওর চোখে জল আসতে দিও না। সোহাগীর স্বামী চোখ ভিজে উঠল। বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। সোহাগী শুধু আমার স্ত্রী নয়, আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। বাবার ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই ডাক্তার এসে বললেন, রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল পেয়েছে, আপাতত ভয়ের কিছু নেই। সবাই যেন নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সোহাগী মনে মনে প্রতিজ্ঞা করল, যে সংসারে এত কষ্ট করে গড়ে উঠেছে সে সংসারকে আর কোনো ঝড় ভাঙতে পারবে না। কিন্তু তারা জানতো না, বাড়িতে তাদের অন্যজন অপেক্ষা করছে। আরও এক বড় চমক। বাড়ির দরজায় পৌঁছতেই তারা দেখল একজন আইনজীবীর হাতে কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি একটি উইল নিয়ে এসেছি। এই উইল পড়ার পর আপনাদের জীবন সবকিছুই বদলে যেতে পারে। আইনজীবীর কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। শাশুড়ি অবাক হয়ে বললেন, উইল? কিন্তু কার উইল? আইনজীবী শান্ত গলায় উত্তর দিলেন, আপনাদের পরিবারের প্রবীণ সদস্য হরিদাস বাবু। মৃত্যুর আগে তিনি এই উইল আমার কাছে রেখে গিয়েছিলেন। আজ সেটি পড়ে শোনানোর দিন। ডাইনিং রুমে সবাই বসে পড়ল। আইনজীবী খাম খুলে পড়তে শুরু করলেন, আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি সেই মানুষটির হবে, যে এই পরিবারকে ভেঙে নয়, ভালোবাসা দিয়ে একসঙ্গে রাখবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এরপর তিনি বললেন, আমার সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি, জমি এবং ব্যবসার দায়িত্ব আমি দিচ্ছি সোহাগীর হাতে। কথা শেষ হতেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বড় যা রাগে বলে উঠলেন, এটা কখনোই হতে পারে না। এই বাড়িতে এসেছি মাত্র বড়জা রাগে বলে উঠলেন, এটা কখনোই হতে পারে না। এই বাড়িতে এসেছি মাত্র কয়েক মাস, আর সব সম্পত্তি ওর নামে। শাশুড়ি প্রথমে কিছু বলতে পারল না, কিন্তু সোহাগী উঠে দাঁড়িয়ে বলল, আমি এই সম্পত্তি চাই না, আমি শুধু এই পরিবারকে ভালোবাসতে চাই।
তার কথা শুনে আইনজীবী হেসে বললেন, হরিদাসবাবু জানতেন তুমি এমনটাই বলবে, তাই উইলে আরও একটি শর্ত লেখা আছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। আইনজীবী বললেন, যদি সোহাগের সম্পত্তি নিজের নামে না রেখে পরিবার সবার কল্যাণে ব্যবহার করতে চায়, তবে তার আত্মা শান্তি পাবে। শাশুড়ির চোখে জল এসে গেল। তিনি এগিয়ে এসে সোহাগীকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ নয়, আমার নিজের মেয়ে। ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো এক যুবক। বলল, আমি হরিদাসবাবুর নাতি, বিদেশ থেকে ফিরেছি। এই উইল নিয়ে আমারও কিছু বলার আছে। ঘরের পরিবেশ আবার থমথম হয়ে গেল। হারিয়ে যাওয়া নাতির পর্তাবন। দরজায় দাঁড়িয়ে থাকা যুবককে দেখে সবাই অবাক হয়ে গেলেন। যুবকটি শান্ত গলায় বললেন, আমার নাম অর্ণব। আমি হরিদাসবাবুর নাতি। বহু বছর আগে বাবার সঙ্গে বিদেশে চলে গিয়েছিলাম। দাদুর মৃত্যুর খবর পেয়ে ফিরে এসেছি। শাশুড়ি বিস্মিত হয়ে বললেন, তুমি অর্ণব? এত বছর পর? অর্ণব মাথা নত করে প্রণাম করল। আইনজীবী বললেন, আপনারও এই উইলের সম্পর্কে জানার অধিকার আছে। আমি সম্পত্তির জন্য আসিনি। অর্ণব হালকা হেসে উত্তর দিল, আমি সম্পত্তির জন্য আসিনি, দাদুর শেষ ইচ্ছেটা জানতে এসেছি। সোহাগী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অর্ণব বলল, বিদেশে বসে অনেক টাকা রোজগার করেছি, কিন্তু পরিবারের ভালোবাসা পাইনি। যদি দাদু সোহাগীর ওপর বিশ্বাস রেখে থাকেন, তাহলে আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি। তার কথা শুনে সবাই আগেই অপলব্ধ হয়ে পড়ল। শাশুড়ি বললেন, আজ বুঝলাম রক্তের সম্পর্ক থেকেও বড় হলো মানুষের মন। সোহাগী মৃদু হেসে বলল, এই বাড়ির সম্পত্তি নয়, এই বাড়ির মানুষগুলো আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। ঠিক তখনই আইনজীবী আরেকটি খাম বের করলেন। হরিদাসবাবু আর একটি চিঠি লিখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই চিঠিটি শুধু তখনই খুলবে যখন পরিবার সবাই একসঙ্গে থাকবে। সবাই নিঃশ্বাস আটকে চিঠির দিকেই তাকিয়েছিল। চিঠিতে লেখা ছিল, যদি তোমরা এই চিঠি একসঙ্গে পড়ো, তবে বুঝবো আমার পরিবার আবার এক হয়েছে। কিন্তু সাবধান, আমার জীবনে এমন একটি সত্য লুকিয়ে আছে যা জানার পর তোমাদের জীবন আর আগের মতো থাকবে না। চিঠির শেষ লাইন পড়তেই সবাই চঞ্চল হয়ে গেল। দাদুর লুকিয়ে রাখা শর্ত। চিঠির শেষ লাইন পড়তেই ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। অর্ণব কাপা গলায় বলল, দাদু কি এমন লুকিয়ে রেখেছিলেন? আইনজীবী আরেকটি সিল করা খাম বের করলেন। হরিদাসবাবু বলেছিলেন, এই খামটি পরিবারের সবার উপস্থিতিতে থাকলেই খুলতে। খাম খুলতে একটি পুরনো ছবি মেঝেতে পড়ে গেল। ছবিতে দেখা গেল একটি ছোট্ট ছেলে, একটি ছোট্ট মেয়ে, তাদের মাঝখানে তরুণ হরিদাসবাবু। সোহাগী ছবিটা হাতে নিয়ে বলল, এই মেয়েটি কে? আইনজীবী চিঠি পড়তে শুরু করলেন। আজ থেকে প্রায় 30 বছর আগে একটি দুর্ঘটনায় আমি আমার বন্ধুর মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে তাকে একটি আশ্রমে রেখে আসতে হয়। সেই ভুলের বোঝা আমি সারা জীবন বয়ে বেরিয়েছি। সবাই স্তব্ধ হয়ে শুনছিল। চিঠিতে আবারও লেখা ছিল, যদি কোনোদিন সেই মেয়েটি ফিরে আসে, তাকে নিজের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করবে। এটাই আমার শেষ ইচ্ছে। শাশুড়ির চোখে জল চলে এলো। তাহলে সেই মেয়েটি এখন কোথায়?
ঠিক তখনই দরজার বাইরে একটি গাড়ি এসে থামল। একজন মধ্যবয়সী মহিলা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তার হাতে একটি ছোট্ট পুরনো লকেট। তিনি কাঁপা গলায় বললেন, এই লকেটটি কি হরিদাস বাবুর? অর্ণব লকেটটি দেখে চমকে উঠল। এটা তো দাদুর লকেট। মহিলা চোখের জল মুছে বলল, আমি সেই হারিয়ে যাওয়া মেয়েটি। কথাটা শুনে পুরো পরিবার যেন স্তব্ধ হয়ে গেল। সোহাগী এগিয়ে এলো। মহিলারা হাত ধরে বলল, আজ থেকে আপনি একা আর নন, এই পরিবারও আপনার। কিন্তু ঠিক সেই মুহূর্তে আইনজীবী ফোন বেজে উঠল। ফোন রেখে তিনি গম্ভীর মুখে বললেন, একটা খারাপ খবর আছে। এই পরিবারের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। সবার মুখে হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আদালতে লড়াই? আইনজীবীর কথা শুনে ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল। শ্বশুর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, মামলা কে করেছে? আইনজীবী ধীরে ধীরে বললেন, হরিদাস বাবুর এক দুঃসম্পর্কের আত্মীয়। তার দাবি এই বাড়ি ও জমির প্রকৃত উত্তরাধিক তিনি। তাই তিনি আদালতে মামলা করেছেন। অর্ণব রাগে বললেন, যখন দাদু বেঁচে ছিলেন তখন তো কেউ খোঁজ নেয়নি, এখন সম্পত্তির লোভে এসেছে। সোহাগী শান্ত গলায় বলল, রাগ করে কোনো লাভ নেই, সত্যের পথেই আমাদের লড়তে হবে। পরদিন সবাই আদালতে হাজির হলো। বিচারক স্বপক্ষের বক্তব্য শুনলেন, কিন্তু আইনজীবী বললেন, দুই উইলই জাল। এই উইল জাল, তাই এর কোনো আইনি মূল্য নেই। কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই সোহাগী এগিয়ে এসে বলল, মাননীয় বিচারক, এই উইলের সঙ্গে দাদুর হাতের লেখা ডায়েরি আছে। সেখানে সব ঘটনার বিবরণ রয়েছে। আইনজীবী ডায়েরিটা আদালতে জমা দিলেন। বিচারক মনোযোগ দিয়ে ডায়েরিটির প্রতিটি পৃষ্ঠা পড়লেন। কিছুক্ষণ পর তিনি বললেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে উইলটি বৈধ এবং যথাযথ সাক্ষীদের উপস্থিতিতে তৈরি করা হয়েছে। বিপক্ষদের মুখ কালো হয়ে গেল। ঠিক তখনই আদালতের দরজা খুলতে একজন বৃদ্ধ ভেতরে ঢুকে তিনি বললেন, আমি এই উইলের সাক্ষী। সোহাগী কি ফিরে কোন এক মোড় নিয়ে এলো, যা সোহাগীর সম্পর্কে নতুন সুখ আসার আগে কি তার পরিবার তন্ন হয়ে যাবে? জানতে হলে গল্পটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের